দর্শক, বিমা খাত নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিমা বিশেষজ্ঞ ইউএনডিপির কনসালটেন্ট এস এম জিয়াউল হক। আপনাকে স্বাগত আজকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বিষয় আসতে চাই, আমাদের অর্থনীতি বড় হচ্ছে, বড় জিডিপি দেয়া হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধিরও বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এবং বলতে গেলে একটা 2034 সাল পর্যন্ত $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে বাংলাদেশ আগানোর পরিকল্পনা করছে। তো যখন দেশের অর্থনীতি নিয়ে এত বড় পরিকল্পনা হচ্ছে, সেই সময় একই সময়ে বিপরীত চিত্র দেখা যাচ্ছে দেশের বিমা খাতে। বিমা খাতে কেন কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। বিমা খাতটা আসলে ঐতিহাসিকভাবে আমাদের দেশে আমি বলবো যে পিছিয়ে থাকার অনেকগুলো যৌক্তিক কারণ আছে, কিন্তু পলিসিগতভাবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিমা খাতকে আসলে সরকার ওন করে না। হ্যাঁ, আপনি আজকে এবারের বাজেটেও যদি দেখেন বা বাজেট বড় হচ্ছে, কিন্তু আমরা যদি দেখতে চাই দেখব যে বিমা খাত নিয়ে বাজেটে তেমন কিছু ইভেন সংস্কারেরও কিছু নেই। হ্যাঁ, বিমা কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান এসছেন, তার মাধ্যমে হয়তো বা আমরা নতুন পরিবর্তন দেখতে পাবো। কিন্তু আমি যদি বলে থাকি যে বাংলাদেশের বিমা খাতটায় সমস্যাটা কোথায়, সমস্যাটা একটা সময়ে এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আওতায় ছিল না। তাও এসেছে, সেটাও কম সময় না, 2010 থেকে যদি বলি তাও 15 থেকে 16 বছর। কিন্তু সেই জায়গায় এখানে আমি বলবো আমাদের প্রফেশনালিজম তৈরি হয়নি, আমাদের মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি তৈরি হয়নি, আমাদের মানুষের অতীতের যেই বিড়ম্বনা এবং খাতের যেই অবহেলার কারণে এবং খাতের যে কোম্পানিগুলো তার সঠিক সেবা যেহেতু আসেনি, মানুষ বিমার কথা বললেই কেন জানি তারা দেখতে পায় যে বিমা মানে দাবি অপূরণীয়। হ্যাঁ, মানে দাবিগুলো পূরণ হচ্ছে না। এখন আমাদের দেশে এই যে দাবি পূরণ হচ্ছে না, তাকে দেখবে কে? সেই দেখার যে কর্তৃপক্ষ, সেখানে আমরা আবার রিসোর্সের অভাব দেখি। হ্যাঁ, প্রফেশনাল লোক সেখানে নেই। তো সামগ্রিকভাবে এটা যখন এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে আমাদের কিন্তু আস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এক ধরনের কর্মসূচি করা উচিত। বিগত সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমরা একটা রিভিউ করা হয়েছে এবং সেই রিভিউতে দেখা গেছে যে আমাদের জিডিপির 7 টাইমস আমরা আনপ্রোটেক্টেড, যেটাকে আমরা বলি প্রোটেকশন গ্যাপ। মানে একটা দেশের যে প্রোটেকশন আসা উচিত, এই যে বিমা বললে আমরা কিন্তু প্রোটেকশন মনে করি না, আমরা বিমা বললে মনে করি এক ধরনের বিনিয়োগ। আসলে কি বিনিয়োগ? আসলে বিনিয়োগ না, বিমা কিন্তু এক ধরনের প্রোটেকশন, তার সাথে আমরা কি করি, এক ধরনের ফোর্স সেভিংস বলি। এবং এর ফলে বিমা কোম্পানিগুলি যদি তাদের ভালো সেবা নিশ্চিত করতে পারে, ডাইভার্সিটি আনতে পারে, রিস্ক প্রোটেকশন এনশিওর করতে পারে, মানুষকে তার আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই বিমার মানে আমি বলবো অপরিসীম সুযোগ রয়ে গেছে। কিন্তু আমরা কোন জায়গাটায় ফিরে দেখি, আমরা যে দেখি সরকার সব কিছুকেই, যে কোনো সরকারই সব কিছুকে নিজে ওন করতে চায়। হ্যাঁ, আজকে যদি বৈশ্বিক, আজকে আপনি ফিলিপিনের কথা বলেন, এত বড় ডিজাস্টার হয়ে যাচ্ছে, সরকারের দিকে কিন্তু মানুষ তাকিয়ে নেই, মানুষ তাকিয়ে আছে ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম সময় মতো দিয়ে দিবে। সো এখন এই ইন্স্যুরেন্সের ক্লেম বা ইন্স্যুরেন্স করতে হলে মানুষকে কিন্তু অন্য দেশে, উন্নত দেশে প্রথমে বাধ্য করেছে যে তোমাকে ইন্স্যুরেন্স নিতে হবে, তারপরে মানুষের হ্যাবিট হয়েছে, তখন কোম্পানিগুলো ভালো সেবা দেওয়ার চেষ্টা করেছে, রেগুলেটর তার সেবার গ্যাপগুলোকে আইডেন্টিফাই করেছে এবং তাদেরকে সেভাবে স্ট্রং পানিশমেন্ট নিয়েছে। ফলে মানুষ তার হ্যাবিটের মধ্যে চলে আসছে যে আমাকে প্রোটেক্টেড থাকতে হবে। তাহলে কি বিষয়টা এমন যে কাঠামোগত সমস্যার কারণেই এত বছরও বাংলাদেশে বিমা খাতটা দাঁড়াতে পারেনি? অবশ্যই আমাদের 1860 সাল থেকে এদেশে বিমা ব্যবসা শুরু হয়। 1938-এর আইন, আমরা সেটা 1973 থেকে আমাদের বিমার আইন আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। কিন্তু আমরা অথরিটি পেলাম কবে? 2010-এ। আমার সেন্ট্রাল ব্যাংক কিন্তু ব্যাংকিং খাত 73 বা 71-এর 16ই ডিসেম্বর থেকে আমার ব্যাংকিং খাতের অভিভাবক আছে। আমার অভিভাবক আসতে এসেছে কত বছর পরে? 2010। তারপর সেখানে প্রফেশনাল লোক নেই। বিমা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এর উপর মানে এখানে যারা পড়াশোনা করে, বাইরের দেশে বিমায় যারা পড়াশোনা করে তাদের অবস্থান ব্যাংকার চেয়ে ভালো, আমাদের এখানে তা না। তার মানে কেন আমরা ওখানে যেতে চাচ্ছি না কেন? কারণ সেভাবে ইন্ডাস্ট্রিটা ডেভেলপড হয়নি। এখানে প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ারি দরকার, মানে ভালো ফাইন্যান্স বুঝে এ ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবল রিসোর্স দরকার, বিজনেসের জন্য অ্যাডভাইস, মানে দে আর কনসালটেন্ট। হ্যাঁ, দে আর ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। গ্লোবালি ফাইন্যান্সিয়াল কনসালটেন্টদের কী ভ্যালু?
হ্যাঁ, তারা সবাইকে সেভাবে প্রজেক্ট করে R&D করে, আপনি দেখেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে R&D আছে, R&D ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, আপনি টোটাল 82টা কোম্পানির হয়তো 8 থেকে 10টাই পাবেন। তাহলে কি হবে? ইভেন আমাদের অথরিটির কি কোনো R&D ডিপার্টমেন্ট আছে? নেই তো। তাহলে এই বীমা যে মানুষের চাহিদা মোতাবেক আমি তাকে সহযোগিতা করব, সেই গ্যাপগুলো রয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যেও আমি বলবো যে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। সেখানে আমাদের বৈশ্বিক ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আমি বর্তমানে UNDP-তে আছি, সেখান থেকে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শের কাজগুলো, অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলো আমরা করছি, যাতে করে বীমার খাতটা একটা অবস্থান তৈরি করতে পারে এবং মানুষকে প্রোটেক্ট করতে পারি। আমি আফসোস করি এই যে আমাদের হাওড়ে যখন বন্যা হয় বা ফসল চলে যায়, বাইরের দেশে বিশেষ করে ইভেন ইন্ডিয়ায় এখন এ নিয়ে তেমন বেশি চ্যালেঞ্জ নেই, কারণ এটা বিমা প্রোটেক্টেড আছে। কিন্তু আমাদের দেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। এই জায়গা থেকে পরিবর্তন আসার জন্য সরকারের ওনারশিপ, সরকারের সিদ্ধান্ত এবং উদ্যোক্তা এবং প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নত সেবা প্রয়োজন। যেহেতু আপনি ভারতের প্রসঙ্গটা আনলেন, সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। আমাদের পাশের দেশ ভারতে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট বিষয়েও, ছোট থেকে ছোট বিনিয়োগেও, ছোট ব্যবসাতেও এবং জীবন সুরক্ষার ক্ষেত্রেও মানুষের বীমা করাটা অনেকাংশেই বলা যায় সরকারের পক্ষ থেকে এক প্রকারের বাধ্য করা হয়ে থাকে। এটার কারণে সেখানকার মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছে, এবং বাংলাদেশে যেহেতু বীমা কালচারটা এখনও সেই অর্থে তৈরি হয়নি, তো বাংলাদেশের মানুষ কোন সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে? আসলে বীমার কারণে মানুষ কি সুবিধাটা পেতে পারতো? শুধু ভারত না, আমি একেবারে আমাদের পার্শ্ববর্তী নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন এবং ভারতের কথা বলেন, এই চারটি দেশই কিন্তু বীমার দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? তাদের কাঠামোগতভাবে, যেটি আপনি বলছিলেন, কাঠামোগত ভাবটা মানে ভাগে তাদের যেই রেগুলেটরি বডি অনেক স্ট্রং রোল প্লে করেছে, অনেক প্রোয়েক্টিভ রোল প্লে করেছে, এবং যে কারণে মানুষের এই যে তার সম্পদের ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে, তার সঞ্চয়ের ক্ষেত্রে প্রোটেকশনগুলো ইনশিওর করতে পেরেছে। শুধু তাই না, ইন্স্যুরেন্স এখন আপনি আপনার যেই প্রোটেকশনটা দরকার, এই মুহূর্তে যেই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন, যেটা আপনি চাইলেই দেখছেন ইন্ডিয়া বা নেপালে বা শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে নেই কেন? এই যদি প্রশ্ন করি, গ্রাহক যেটা চায়, গ্রাহকের সাথে সাথে তো আপনার সেবাটা উন্নত হতে হবে, প্রযুক্তির অন্তর্ভুক্তি হতে হবে। ধরেন ব্যাংক যেদিন টাকা ম্যাচিউর হয়, ব্যাংক সেদিন টাকা FDR তাকে গ্রাহককে দিতে পারলে কেন ইন্স্যুরেন্স কোম্পানি ওই দিনে টাকা গ্রাহককে দিতে পারে না? এবং এইটা দিতে পারে না বলেই কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গা। সো এই জায়গাটায় সরকারকে অন্তর্ভুক্ত হতে হবে। আমি কেন বলছি সরকারকে কিছু সিদ্ধান্তের জায়গায় আসা প্রয়োজন? একটা দেখেন, আজকে আমাদের ব্যাংকিং খাতে কোথাও কোনো যদি অবহেলা দেখা যায়, কোথাও যদি অসুবিধা দেখা যায়, সরকার কিন্তু ব্যাংকিং খাতকে সহযোগিতা করার জন্য টাকা দিচ্ছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, সম্মিলিত ব্যাংকের কথা বলি বা ইসলামী ব্যাংকের কথা বলি, কিন্তু বিমা খাতের এখন ক্লেম কত? 7,000-8,000 কোটি টাকা বাকি। সেই 7,000-8,000 কোটি টাকাকে যদি সরকার একটা বিনিয়োগের মাধ্যমে বা এখানে সরকার ওই প্রতিষ্ঠানগুলোকে লোন দিয়ে তাকে বাধ্য করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, এবং সরকার এটাকে মনিটর করে, এবং তারপরে যদি এটাকে মানে আস্থার জায়গা তৈরি হয়, তখন অটোমেটিক্যালি এটা চলতে পারবে। কিন্তু সরকার কি দায়িত্ব নিয়েছে? নেয়নি। এখন আমাদের এই জায়গাটায় দায়িত্ব নেওয়া প্রয়োজন। মানে আমি শেষ একটা প্রশ্ন আসতে চাই। এই গত 1 দশক আগেও দেখা যেত যে মানুষের মধ্যে কিছুটা হলেও বিমার প্রতি একটা আগ্রহ ছিল, বা একটু সচেতন মহলে কিছুটা হলেও বিমা করার চেষ্টা করত। কিন্তু এই যে দাবি নিষ্পত্তি নিয়ে একটা ঝামেলা, এবং সেটা আইনগতভাবে জটিলতা, সেই দাবি অর্থ না পাওয়া, সব মিলিয়ে বলা যায় যে মানুষের মধ্যে থেকে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। এই অনাস্থা দূর করতে এখন মানুষের পক্ষে কি করা যেতে পারে, এবং সরকারের এখন কোন কোন মোটা দাগে কোন কোন জায়গাতে হাত দিয়ে এই খাতটাকে তুলে ধরতে পারে? গ্রাহকের জায়গা থেকে অবশ্যই গ্রাহককে নিজের প্রোটেকশনের জন্য যেই কোম্পানিগুলো ভালো করছে, আমি বলবো যে আপনি যদি সংখ্যাগতভাবে দেখেন, অবশ্যই বিমার ব্যবসা অনেক বেড়েছে। ঠিক আছে, এখন ধরেন আমরা 21,000 কোটি টাকার মার্কেট বিমা, কিন্তু এটা হয়তো 1 লাখ কোটি টাকার মার্কেট হওয়ার অনাশয় হওয়ার কথা ছিল। কিন্তু আপনি 10 বছর আগে তো এটা 10,000 কোটি টাকা ছিল, তার মানে দ্বিগুণ হয়েছে। কিন্তু গ্রাহকের অনাস্থার জায়গাটা কেন তৈরি হয়েছে? কারণ মানুষ দেখে যে একটা কমন, যে এটা পায় না। কিন্তু আজকে আপনি যে কোম্পানিগুলো ভালো সেবা দিচ্ছে তাদেরকে
তো মানে রেগুলেটর বলতে হবে যে এরা ভালো দিচ্ছে, আর যারা খারাপ করছে তাদের এগেনস্টে কোনো অ্যাকশনেবল অ্যাকশন দেখছি না, তো যে কারণে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে। যদি অ্যাকশনেবল হতো, আজকে দেখেন 6টা ব্যাংকে মানে সম্মিলিত ব্যাংক করেছে বা মার্জ করেছে অথবা তাকে একটা পেনাল্টি করেছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের কোনো মানে কঠিন অবস্থান দেখা যায়নি। তো যদি যেত তাহলে তারাও সচেতন হতো। খেয়াল করেন, আপনি বিমা দাবির কথা বলছেন, প্রতি 3 মাসে রেগুলেটরের কাছে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার দাবির অবস্থান জানাচ্ছে। তাহলে প্রতি 3 মাস তাহলে তার কি অ্যাকশন হলো? এই যে ডিরেইলড হয়ে যাচ্ছে, এই যে খারাপ দিকে চলে যাচ্ছে, একটা স্টুডেন্ট খারাপ দিকে চলে গেলেও তো শিক্ষক তাকে কাউন্সিলিং করবে, তাকে ভালো জায়গায় আনার চেষ্টা করবে। তো সেই কর্তৃপক্ষ সেই যদি অ্যাকশনেবল অ্যাকশন না নেয় তাহলে তো অন্য সুযোগ পাবে, অন্য কোম্পানিও মনে করবে যে আমিও অনিয়ম করি, আমিও ক্লেম দেরিতে দিই। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে এর মধ্যেও আজকে যদি 82টা কোম্পানির কথা বলেন, সেই 82টা কোম্পানির মধ্যে হয়তো 25% কোম্পানি ভালো করছে, কিন্তু হয়তো 25% কোম্পানি ভালো করার চেষ্টা করছে, কিন্তু 50% কোম্পানি খারাপ করছে বলে বাকি ভালো করার জায়গাটাও কিন্তু আমাদের কাছে খারাপ হিসাবে পরিগণিত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে যে তারা সামনের সময়ে সম্পদ বিক্রি করে হলেও সেটা নিষ্পত্তি করবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে বীমা খাতের কতটা উত্থান হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।